ক্লাস 11-এ অ্যাকাউন্টেন্সি পেটি ক্যাশবুক আমরা করছিলাম। পেটি ক্যাশবুকে আমরা একটা সিম্পল পেটি ক্যাশবুক আর একটা সিম্পল পেটি ক্যাশবুকের অ্যানালিটিক্যাল ফর্ম প্রবলেম দেখে নিয়েছি। আজকে আমরা ইমপ্রেস সিস্টেম পেটি ক্যাশবুক দেখব, অর্থাৎ অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুকের ইমপ্রেসড সিস্টেম। প্রথমে একটা প্রবলেম আমরা দেখে নিই। প্রথমে আমরা প্রবলেমটা পড়ে নিই। রেকর্ড দ্য ফলোয়িং ট্রানজাকশনস ইন অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক আন্ডার ইমপ্রেসড সিস্টেম and show how much he will paid to the petty cashier on April 1, 2019. এই যে লাইনটা বলেছে যে so how much he will paid to the petty cashier on April 1, 2019. দেখো প্রবলেমটা আমাদের মার্চ মাসের, অর্থাৎ ফুল মার্চ মাসে যা পেটি ক্যাশিয়ার যা পেটি এক্সপেন্স করেছে তার লিস্ট এখানে দেওয়া আছে। কিন্তু এখানে তোমাকে বলেছে মার্চ মাসের অঙ্কটা করার পর 1 তারিখে অর্থাৎ এপ্রিলের 1 তারিখে পেটি ক্যাশিয়ার কত টাকা পাবে সেটা দেখাতে হবে। এটাই হচ্ছে ইমপ্রেস সিস্টেমের কনসেপ্ট। অনেক সময় কিন্তু অঙ্কে এই লাইনটা নাও বলে দিতে পারে। যদি বলে না দেয় তা সত্ত্বেও যদি ইমপ্রেস সিস্টেম বলে তাহলে কিন্তু আমাকে এটা দেখিয়ে দিতে হবে। আমরা প্রবলেমটা পড়ে নিয়ে যখন সলিউশনে যাব তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রবলেমে দেখো প্রথমে বলেছে মার্চ 1-এ ব্যালেন্স ইন হ্যান্ড 30, রিসিভ ক্যাশ ফ্রম হেড ক্যাশিয়ার টু মেক আপ ইমপ্রেসড অ্যামাউন্ট 470 বলে এখানে বেশ কিছু এক্সপেন্সেস বা পেমেন্ট বলে দিয়েছে। তো আমরা এগুলো আর আলাদা করে পড়ছি না, আমরা যখন সলিউশনটা দেখব একটা করে পড়ব। আর কীরকম কলাম আমরা বলেইছি যে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক মানে আগে আমরা প্রবলেমটা পড়ে নিয়ে কতগুলো এক্সট্রা কলাম বা কতগুলো আলাদা আলাদা কলাম করতে হয় সেটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে অঙ্কটা আমরা পড়ব এবং তার সাথে আমরা কি কি কলাম করব সেটাও দেখে নেব। তাহলে আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। তাহলে এখানে সলিউশনটা দেখে নিই। সলিউশনে দেখো আমি প্রোফর্মাটা দেখিয়েছি, সেম অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুকের মতনই প্রোফর্মা। প্রথমে অ্যামাউন্ট রিসিভড, তারপরে ক্যাশবুক ফোলিও, তারপর ডেট, তারপর পার্টিকুলার্স, তারপরে হচ্ছে ভিএন, তারপর টোটাল পেমেন্ট, ট্রাভেলিং এক্সপেন্স, এগুলো আমরা পরে দেখছি। তো টোটাল পেমেন্ট পর্যন্ত দেখে নিলাম। এরপর দেখো বলেছে পেড ফর বাস ফেয়ার। বাস ফেয়ার কোথায় আছে? ট্রাভেলিং এক্সপেন্স, তাই আমরা দেখো একটা ট্রাভেলিং এক্সপেন্সের কলাম করেছি। নেক্সট বলেছে পারচেসড পেন অ্যান্ড পেন্সিল। পেন অ্যান্ড পেন্সিল কোথায় পাওয়া যায়? স্টেশনারির দোকানে, তাই আমাদের নেক্সট কলাম স্টেশনারি। নেক্সট পেড ফর জেরক্স চার্জেস। জেরক্স চার্জেস আমরা মিসলেনিয়াসের মধ্যে দেব। এরকম অনেক এক্সট্রা যদি আমাদের কিছু থাকে সেখানে আমরা মিসলেনিয়াস এক্সপেন্স বলে একটা কলাম করব, সেখানে আমরা মিসলেনিয়াস এক্সপেন্সে দেব। নেক্সট বলেছে পেড ফর রিপেয়ার চার্জেস অফ ডেলিভারি ভ্যান। তাহলে রিপেয়ার চার্জেস মানে আমরা একটা কলাম করব রিপেয়ার। দেখো একটা কলাম করেছি রিপেয়ার্স বলে। পেড টু মিস্টার এ দত্ত। এ দত্ত মানে একজন পার্সন, তাহলে লেজার অ্যাকাউন্ট। আগের দিনই আমি বলেছি কোনো ক্রেডিটারকে যদি টাকা পেমেন্ট করে তাহলে সেটা লেজার অ্যাকাউন্ট হিসেবে অর্থাৎ ক্যাশ বুকের মতনই ট্রিটমেন্ট হবে। তাহলে এখানে আমি একটা লেজার অ্যাকাউন্ট খুলেছি। লেজার অ্যাকাউন্টের আন্ডারে দুটো কলাম হয়, অ্যামাউন্ট আর এলএফ। নেক্সট পেড ট্যাক্সি ফেয়ার। ট্যাক্সি ফেয়ার কিসে হয়? ট্রাভেলিং এক্সপেন্স। আমাদের অলরেডি ট্রাভেলিং এক্সপেন্স কলাম ওপেন করাই আছে। পেড ক্লিনিং চার্জেস টু অফিস রুম। অফিস রুমের ক্লিনিং চার্জেস, তো ক্লিনিং চার্জেস আমরা মিসলেনিয়াসের মধ্যে দিয়ে দেব। পেড ট্রাম ফেয়ার। ট্রাম ফেয়ার ট্রাভেলিংয়ে আসবে। নেক্সট বলছে বট এনভেলপস। এনভেলপস কোথায় পাওয়া যায়? এনভেলপস আমাদের স্টেশনারির দোকানে পেতে পারি, তাহলে আমি এনভেলপ স্টেশনারির আন্ডারেই দেব। নেক্সট বট ফার্নিচার। ফার্নিচারও কিন্তু ক্যাশ বুকের আন্ডারেই যাবে, যেহেতু ফার্নিচার কেনা হচ্ছে তাই ফার্নিচারও ক্যাশ বুকের আন্ডারে হয়, তাই এটা আমরা লেজার অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড করব। নেক্সট পারচেজ স্টেশনারি, এটা তো স্টেশনারি বলেই দিয়েছে। আর পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প। পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্পের জন্য একটা আলাদা কলাম ওপেন করতে হয়, পোস্টেজ অ্যান্ড
পোস্টেজ বলেও করা যায় বা পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম বলেও কলাম করা যায়। তাহলে এইভাবে আমরা কলামগুলো দেখে নিয়েছি। এরপরে আমরা অঙ্কগুলো করে নেব। তাহলে প্রথমেই ব্যালেন্স ইন হ্যান্ড বলেছে, দেখো আমি ডেটের ঘরে আমি কলামে ডেবিট ক্রেডিট অবশ্যই লিখব, ডেবিট ক্রেডিট। ডেটের ঘরে আমি 2019 মার্চ 1 লিখে টু ব্যালেন্স বিডি, তো টু ব্যালেন্স বিডি মানে আমাদের 30 অ্যামাউন্ট রিসিভে আছে। নেক্সট মার্চ 1-এ মেন ক্যাশিয়ারের থেকে টাকা পেয়েছিল, কত টাকা পেয়েছিল 470, সেটাও আমি টু ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ক্যাশ রিসিভ ফ্রম মেন ক্যাশিয়ার বলে 470 ডেবিট দিকে লিখেছি। এরপরে আমাদের খরচগুলো, প্রথমেই বলেছিল বাস ফেয়ার, তাহলে বাস ফেয়ার আমরা বাই বাস ফেয়ার বলে 20 এবং সেটা ট্রাভেলিং এক্সপেন্সে দিয়েছি। মার্চ 8-এ ছিল পেন অ্যান্ড পেপার, তাহলে বাই পেন অ্যান্ড পেপার 72 কোথায় আসবে স্টেশনারিতে। নেক্সট জেরক্স চার্জেস, মার্চ 10-এ ছিল জেরক্স চার্জেস 18 এবং জেরক্স চার্জেস আমরা কোথায় দেব মিসলেনিয়াসের মধ্যে, তাহলে দেখো মিসলেনিয়াস এক্সপেন্সের মধ্যে আমরা জেরক্স চার্জেস দিয়েছি। নেক্সট রিপেয়ার অফ ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যানের যে রিপেয়ার সেটা যখন আমরা করব তাহলে সেটা আমরা টোটালে বসিয়েছি, প্লাস রিপেয়ার বলে একটা আলাদা কলাম করেছিলাম তার মধ্যে বসিয়েছি। নেক্সট বলছে 15-এ এ দত্ত, মানে এ দত্তকে টাকা পেমেন্ট করেছে 15-এ, পেড টু মিস্টার এ দত্ত, তাহলে টু এ দত্ত অ্যাকাউন্ট বলে আমরা লেজারের ঘরে 120 লেজার অ্যাকাউন্টের কলামে 120 বসিয়েছি। ট্যাক্সি ফেয়ার আমাদের ট্রাভেলিং এক্সপেন্সের মধ্যে এসছে। ক্লিনিং চার্জেস অফ অফিস রুম 30 যেটা আমরা মিসলেনিয়াসে দিয়েছি। ট্রাম ফেয়ার ট্রাভেলিংয়ে দিয়েছি। এনভেলপস স্টেশনারিতে দিয়েছি। ফার্নিচার অ্যাকাউন্ট আমরা কোথায় দেব বললাম লেজার অ্যাকাউন্টের ঘরে, তাই আমরা এখানে লেজার অ্যাকাউন্টের ঘরে ফার্নিচারের অ্যামাউন্ট বসিয়েছি। এরপর স্টেশনারি, আমরা স্টেশনারি বলে একটা কলাম করেইছিলাম অলরেডি, সেখানে বসিয়েছি। পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প আমরা পোস্টেজ বলে কলাম করেছিলাম, সেখানে বসিয়েছি। তাহলে আমাদের যা যা ছিল এন্ট্রি, যা যা ট্রানজাকশান ছিল সেগুলো আমরা প্রথমে টোটাল পেমেন্টের ঘরে তারপরে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ব্যালেন্স ক্যালকুলেট করব। তার জন্য আমরা কি করব, আমরা প্রত্যেকটা কলাম আলাদা করে যোগ করব। দেখো আমরা প্রত্যেকটা কলাম আগে টোটাল পেমেন্টের কলাম যোগ করেছি, কত হয়েছে 493। তারপরে আমরা ট্রাভেলিং এক্সপেন্স, স্টেশনারি, পোস্টেজ, রিপেয়ার, মিসলেনিয়াস এক্সপেন্স এবং লেজার অ্যাকাউন্ট টোটাল করেছি। তাহলে আমরা প্রত্যেকটা কলাম টোটাল করে নিয়েছি। এরপর যখন আমরা ব্যালেন্স ক্যালকুলেট করব তাহলে আমাদের এদিকের টোটাল কত হয়েছিল 470 আর 30 মানে 500, তাহলে 500 এখানে আমরা করে এখানে 493 হয়েছিল, তাহলে আমাদের বাই ব্যালেন্স সিডি হচ্ছে 7, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবং এটাই আমি এপ্রিল 1-এ টু ব্যালেন্স বিডি করে এই দিকে 7 বসিয়েছি, অর্থাৎ ডেবিট দিকে। এই পর্যন্ত আমরা অ্যানালিটিক্যাল সিস্টেমে করেছিলাম, অর্থাৎ সেম প্রসেস। অ্যানালিটিক্যাল সিস্টেম পেটি ক্যাশ বুক বললে আমরা জাস্ট এইটুকুই করব, ব্যালেন্স সিডি আর বিডি। ইমপ্রেস সিস্টেমের ক্ষেত্রে একটা লাইন এক্সট্রা হয়, যেটা তোমাদের দেখো অঙ্কে বলেই ছিল যে হাউ মাচ হি উইল পেড টু দ্য পেটি ক্যাশিয়ার অন এপ্রিল 1, 2019। তাহলে 2019-এর 1 এপ্রিল পেটি ক্যাশিয়ারের থেকে মেন ক্যাশিয়ার কত টাকা পাবে। আমরা যখন ইমপ্রেস সিস্টেমের ডেফিনেশন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে ইমপ্রেস সিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর পেটি ক্যাশিয়ারের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই থাকবে এবং সেই নির্দিষ্ট সময়ের পর মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে ততটাই টাকা দেবে যতটা সে আগের বারে খরচ করেছিল, বা তার হাতে যতটা টাকা আছে সেটা বাদ দিয়ে বাকি টাকাটা দেবে। তাহলে এখানে দেখো কত টাকা তার হাতে আছে 7, আর টোটাল অ্যামাউন্ট কত 500, তাহলে রেস্ট কত রয়েছে 493। তাহলে এপ্রিল 1-এ মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে এই 493 টাকা দেবে, সেটা আমাকে অঙ্কে দেখিয়ে দিতে হবে। তাহলে এপ্রিল 1 বলে আমি টু ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ রিসিভ ফ্রম মেন ক্যাশিয়ার বলে আমি 493টা দেখিয়ে দেব। এখানে ডাইরেক্ট চেয়েছে, তোমাদের অনেক সময় অঙ্কে কিন্তু নাও চাইতে পারে।
সেক্ষেত্রে ইমপ্রেস সিস্টেম দেখলেই কিন্তু এই লাস্ট লাইনটা করে দিতে হবে। যদি তোমরা সিডিবিডি পর্যন্ত রেখে দাও তার মানে কিন্তু শুধু অ্যানালিটিক্যাল ফর্ম হলো, ইমপ্রেস সিস্টেম হলো না। ইমপ্রেস সিস্টেম বললে এই পরের মাসে ক্যাশ কত পাচ্ছে মেন ক্যাশিয়ারের থেকে সেটা দেখিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক আন্ডার ইমপ্রেসড সিস্টেম। তাহলে পেটি ক্যাশ বুক খুবই ইজি, আমরা 3টে সিস্টেমের অঙ্ক দেখে নিলাম, একটা সিম্পলের আন্ডারেই অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক আর একটা অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক আন্ডার ইমপ্রেসড সিস্টেম। এইখানেই তোমাদের পেটি ক্যাশ বুক চ্যাপ্টার কিন্তু শেষ হলো। অর্থাৎ পেটি ক্যাশ বুক চ্যাপ্টারে আমরা থিওরি দেখে নিয়েছি, কী থিওরি আমরা এখানে পড়ব, এবং তারপরে 3টে সিস্টেমের অঙ্কও কিন্তু আমরা দেখে নিয়েছি। পেটি ক্যাশ বুক শেষ হবার পর আমি তোমাদের আর একটা টপিক নিয়ে আজকে আলোচনা করে নেব। আজকে আমি তোমাদের আর একটা টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। তোমাদের মনে থাকবে জার্নাল করার আগে আমি ডাবল এন্ট্রি সিস্টেমের জাস্ট কনসেপ্টটুকু দিয়েছিলাম, অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেমের ডেফিনেশনটা আমরা পড়ে কনসেপ্টটা বলেছিলাম, কারণ ডাবল এন্ট্রি সিস্টেমের অনুযায়ী আমাদের জার্নাল লেজার করতে হয়। কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেমের ফুল থিওরি অর্থাৎ তার আন্ডারে ডেফিনেশন, ফিচার্স, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের পড়তে হবে। তাহলে আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করে নেব। তাহলে ডেফিনেশনটা আমরা অলরেডি আগে পড়েছি, তাই আমি আর একবার বলে দিচ্ছি। ইট ইজ আ সিস্টেম অফ রেকর্ডিং বিজনেস ট্রানজাকশন which recognizes that each transaction has a dual aspect. প্রত্যেক ট্রানজাকশনের একটা ডুয়াল অ্যাসপেক্ট থাকবে। Equal debit and credit entries are made for every transaction in 2 different accounts. The receiving account is debited and the giving account is credited. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুপক্ষকে বিচার বিশ্লেষণ করে এক পক্ষকে এক বা একাধিক হিসাব খাতে ডেবিট ও অপর পক্ষকে সমপরিমাণ টাকার অঙ্কে এক বা একাধিক হিসাব খাতে ক্রেডিট করে হিসাব রক্ষণ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এই ডেফিনেশনটা কিন্তু আমি অলরেডি আগে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তাই আজকে আমরা দেখে নেব এর ফিচার্সগুলো। ফিচার্স অফ ডাবল এন্ট্রি সিস্টেম। ফার্স্ট ফিচার্স কি বলছে? টু অ্যাসপেক্ট মানে কি না, প্রতিটা লেনদেনে দুটি দিক বা দুটো পক্ষ থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। নেক্সট কি বলছে? টু অ্যাকাউন্টস, দুটো অ্যাকাউন্টস থাকবে, দুটো হিসাব খাত থাকবে। প্রতিটি লেনদেন দুপক্ষে অন্তত দুটি হিসাব খাতে থাকবে, অর্থাৎ একটা হিসাব খাতকে ডেবিট করা হবে এবং আরেকটা হিসাব খাতকে ক্রেডিট করা হবে। নেক্সট বলছে টু সাইডস অফ অ্যাকাউন্ট, দুটো দিক থাকবে, অর্থাৎ ডেবিট দিক আর ক্রেডিট দিক। ডেবিট কোনটা হবে? ডেবিট দিকে হবে রিসিভিং বেনিফিট অর্থাৎ সুবিধা গ্রহণ, আর ক্রেডিট দিকে থাকবে সুবিধা প্রদান অর্থাৎ গিভিং বেনিফিট। নেক্সট পয়েন্ট বলছে ইকুয়ালিটি অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ ডেবিট আর ক্রেডিট দিক ইকুয়াল হবে। প্রতিটি লেনদেনে ডেবিট অঙ্কের সমপরিমাণ ক্রেডিট থাকে এবং ক্রেডিট অঙ্কের সমপরিমাণ ডেবিট থাকে। আর লাস্ট পয়েন্ট বলছে মোট অঙ্কের সমতা, অর্থাৎ লেনদেনের সংখ্যা কম বেশি যাই হোক না কেন মোট ডেবিট ও ক্রেডিট সবসময় সমান হবে, অর্থাৎ দুটো দিকের অঙ্কের মধ্যে সমতা থাকবে। তাহলে এগুলো হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের ফিচার্স। এরপর আমরা দেখে নেব ডাবল এন্ট্রি সিস্টেমের অ্যাডভান্টেজ। ফার্স্ট কি বলছে? কমপ্লিট সিস্টেম অফ অ্যাকাউন্টিং, মানে প্রতিটা লেনদেন উভয় পক্ষের হিসাব এই পদ্ধতিতে রাখা হয়। সুতরাং এই পদ্ধতিতে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়, কমপ্লিট সিস্টেম মেনটেন করা যায়। নাম্বার 2, এক্সামাইনিং অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি, অর্থাৎ প্রতিটি লেনদেনের উভয় পক্ষের হিসাব রাখার ফলে অর্থাৎ ডেবিট আর ক্রেডিটের সমপরিমাণ অঙ্ক হওয়ার ফলে এই মোট ডেবিট ও ক্রেডিট সর্বদা সমান হয়। তার ফলে কি হয়? ট্রায়াল ব্যালেন্স মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। নেক্সট, ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড ফিনান্সিয়াল রেজাল্টস,
অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফল নির্ণয়। প্রতিষ্ঠানের যাবতীয় আয় ও খরচ সংক্রান্ত লেনদেনগুলি হিসাবভুক্ত হয় বলে হিসাবকালের শেষে লাভ ক্ষতির হিসাব মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম এক্সপেন্ডিচার যেমন প্রস্তুত করা যায়, তেমনি তার অ্যাসেট এবং লায়াবিলিটিগুলো নিয়ে ব্যালেন্স শিট প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার নির্ণয় করা যায়। নেক্সট, ডিসিশন মেকিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটার সাহায্যে অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেমের সাহায্যে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট তোমার ডিসিশন নিতে পারে, অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করা এবং যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। নাম্বার 5, প্রিভেনশন অফ এরর্স অ্যান্ড ফ্রডস। এই পদ্ধতিতে হিসাব রাখা হলে ভুল ও জালিয়াতি সহজেই ধরা পড়ে এবং সংশোধনের ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং এই পদ্ধতি হিসাবরক্ষক ও অন্যান্য কর্মচারীদের ওপর নৈতিক চাপ সৃষ্টি করে এবং ভুল ও জালিয়াতি প্রতিরোধ করে। নেক্সট, অডিটিং মানে হিসাব পরীক্ষা। এই পদ্ধতিতে হিসাব রাখা হলে নিরীক্ষক মানে যে অডিটরের দ্বারা হিসাব পরীক্ষা করা সহজ হয়। প্রতিষ্ঠানের অগ্রগতি, প্রসেস অফ দ্য কনসার্ন। আর লাস্ট পয়েন্ট বলছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানে সর্বজন স্বীকৃত। বিজ্ঞানসম্মত উপায়ে এই পদ্ধতিতে হিসাব নিকাশ করা হয় বলে আয়কর কর্তৃপক্ষ, বিক্রয়কর কর্তৃপক্ষ এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষ এবং কোম্পানি আইন পর্ষদ দ্বারা এটি স্বীকৃত হয়। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেম যদি কোনো প্রতিষ্ঠান হিসাব রাখে তাহলে সেটা কিন্তু আইনগতভাবে বা সর্বজন স্বীকৃত হয়। আমরা অ্যাডভান্টেজগুলো দেখে নিলাম, এরপর লাস্ট আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখব। প্রথম ডিসঅ্যাডভান্টেজ বলছে কমপ্লেক্স মানে জটিল। এই পদ্ধতি কিন্তু জটিল তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। প্রতিটি ট্রানজাকশানে ডেবিট ও ক্রেডিট সঠিকভাবে বিশ্লেষণ করে একাধিক হিসাব বই লিপিবদ্ধ করতে হয় বলে হিসাবরক্ষণের কাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জটিলতাও বৃদ্ধি পায়। নাম্বার 2 বলছে ব্যয়বহুল। এই পদ্ধতিতে হিসাব রাখার জন্য একাধিক হিসাব বইয়ের প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশান দুটো আলাদা আলাদা হিসাব খাতে তোলা হয়, তো একাধিক হিসাব বই বা একাধিক অ্যাকাউন্টস ওপেন করতে হয়। এছাড়াও হিসাব রক্ষণের জন্য দক্ষ কর্মচারী নিয়োগ করতে হয়, অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে হিসাব রাখার জন্য দক্ষ কর্মচারীর প্রয়োজন হয়। ফলে এই পদ্ধতি কিন্তু হিসাব রাখা কস্টলি। নাম্বার 3তে কী বলছে ইনঅ্যাপ্লিকেবল অর্থাৎ অনুপযুক্ত। কাদের ক্ষেত্রে? ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের আয়তন খুব ছোট, তাদের ট্রানজাকশানের সংখ্যা খুবই কম হয়, তো সেক্ষেত্রে ক্ষুদ্র প্রতিষ্ঠান এই পদ্ধতিতে হিসাব রাখে না, কারণ তাদের কাছে এই পদ্ধতিতে হিসাব রাখা যেমন জটিল তেমনই কিন্তু ব্যয়বহুল, তাই তারা এটাকে অনুপযুক্তই মনে করে। নেক্সট পয়েন্ট বলছে নেসেসিটি অফ স্কিলড অ্যাকাউন্টেন্ট। এই পদ্ধতিতে হিসাব রাখার জন্য সঠিক জ্ঞান সম্পন্ন দক্ষ হিসাবরক্ষকের প্রয়োজন হয়, অর্থাৎ দক্ষ হিসাবরক্ষক ছাড়া এই পদ্ধতিতে হিসাব রাখা কিন্তু সম্ভব হয় না, এবং অবশ্যই সেটা কিন্তু সহজে সবার কাছে বোধগম্য হয় না, অর্থাৎ এগুলো বোঝার জন্য এবং ব্যাখ্যা করার জন্য বিশেষ জ্ঞান সম্পন্ন হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। আর লাস্ট পয়েন্ট বলছে লেবারিয়াস অ্যান্ড টাইম কনজিউমিং মানে শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ। কারণ তোমরা বুঝতেই পারছো যে এই পদ্ধতিতে রেকর্ড করার জন্য প্রথমে প্রাথমিক পর্যায়ে জার্নালে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয়, তার পরবর্তী পর্যায়ে লেজারে হিসাব খাতে পাকাপাকিভাবে তোলা হয় এবং তারপরে সেই অনুযায়ী ট্রায়াল ব্যালেন্স এবং ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তাহলে এটা খুবই শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো ডাবল এন্ট্রি সিস্টেমের রয়েছে। এই চ্যাপ্টারটা মানে এই টপিকটা নিয়ে আমরা এখানেই আলোচনা করে নিলাম পেটি ক্যাশবুকের পরে। এরপরে আমরা নেক্সট দিন থেকে এতদিন আমরা পার্ট এ থেকে বেশ কয়েকটা চ্যাপ্টার দেখে নিলাম বা বেশ কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক আমরা করে নিয়েছি। নেক্সট ডে আমরা একটা পার্ট বির চ্যাপ্টার স্টার্ট করব। তাহলে নেক্সট ডেতে আমরা পার্ট এ কিছুটা কমপ্লিট করলাম, তাই জন্য পার্ট বি এর একটা চ্যাপ্টার কমপ্লিট শুরু করব।
তাহলে পার্ট বিতে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে নন প্রফিট সিকিং কনসার্ন। একটু বড় চ্যাপ্টার, কিন্তু খুবই ইজি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নেক্সট ডে থেকে আমরা পার্ট বি এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে নেব।